সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসার আলোর পঞ্চম পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি এই উপন্যাসটিকে 10 ভাগে ভাগ করেছি। আজ পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। নমস্কার। যে গাড়িতে গুড্ডু আর রামুর সঙ্গে রিসর্টে এসেছিল সৌম্য, সেই গাড়ি রিসর্টের গ্যারেজে। বরং একটা মোটর সাইকেল দাঁড়িয়ে আছে রিসর্টের চত্বরে। গুড্ডু রামুকে চোখের ইশারা করে বলল, অপারেশনে এগিয়ে যা রামু, সৌম্য মাস্টারকে সঙ্গে নিয়ে যা। আসলে এই অপারেশন তো সৌম্য মাস্টারেরই, বসের অর্ডার। সৌম্য বুঝতে পারছে না অপারেশনটা কী ধরনের। সে জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে গুড্ডু ভাই? রামুর সঙ্গে গেলেই বুঝতে পারবে। মনে হচ্ছে দিস ইজ ইয়োর ফার্স্ট অপারেশন। একেবারে ভয় পাবে না। বস, মানে আমাদের সুপার বস, তোমার উপর নজর রাখছে। তুমি যদি প্রথমে হেজিয়ে যাও তাহলে চাকরি নট। বস মানে রুস্তমজি? গুড্ডু রামুর দিকে তাকিয়ে হাসল। একটা রাজা সাইজ সিগারেট প্যাকেট থেকে বার করে ধরালো। ঠোঁট দুটো সরু করে ধোঁয়া ছেড়ে বলল, শোনো ভাই, একটা কথা শিখিয়ে দিই। কথায় কথায় সুপার বসের নাম নিতে নেই, এতে তোমারই ক্ষতি হবে। তুমি সব সময় এটা জানবে, যখন যার অর্ডারে কাজ করছো সে হলো তোমার বস। যেমন এখন তোমার বস হলুম গিয়ে আমি। বুঝেছ খোকা? কিন্তু কাজটা কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। রামু মোটর বাইকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে, এখান থেকে বেশ কিছুটা দূরে, গ্রামের দিকে। আর তোমাদের সঙ্গে থাকবে ওই 4 গাড়ি মিলিটারি সৈন্য। মিলিটারি? ওই হলো, হা হা করে হাসতে লাগলো গুড্ডু। রামুও ওই যে 4টে ট্রাক দেখছো, ইট পাথর ঘেঁষ দিয়ে বোঝায়, ওই 4টে ট্রাকই হলো তোমার সৈন্য। ওদের নিয়েই তোমাকে যুদ্ধ করতে হবে। ও বাবা, লোকজনের ওপর ইট পাথর ছুটতে হবে নাকি? সৌম্য ভয় ভয় জিজ্ঞাসা করল। নো মোর কোশ্চেন। রামু ওকে নিয়ে স্টার্ট করে যা। পাবলিকের ঝামেলা তেমন দেখলে আমাকে শুধু একটা ফোন করবি, বাকিটা সব আমি ম্যানেজ করে দেব। গুরু, কাগজপত্র সব তোমার কাছে আছে তো? আছে। বুলেটে উঠে স্টার্ট দিল রামু। পিলিয়নে বসল সৌম্য। রামুর মাথায় হেলমেট, কিন্তু সৌম্য কোনো হেলমেট পায়নি। ফলে বেলা 3টে চড়া রোদ সরাসরি চোখে মুখে নখ বিঁধিয়ে দিচ্ছে যেন। সৌম্যর একটা দামি রোদ চশমা আছে। সেই রোদ চশমাটা পরলে নাকি বিজ্ঞাপনের মডেলের মতো দেখায়, অন্তত মানালি তাকে তাই বলেছে। মানালির কথা মনে আসতেই সৌম্যর বুকে ছোট্ট মোচড়। ওর প্রতি সত্যি কি অবিচার করা হচ্ছে, ওর ভালোবাসার প্রতি? আর মাকেও তো মিথ্যে কথা বলেছে সৌম্য। মানালি চাকরিটা পেয়ে যেতেই তার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গেল। বেকার বসে থাকা যাবে না, একটা চাকরি তাকে করতেই হবে। এরকম একটা জেদের বশে সে রুস্তমজির সঙ্গে যোগাযোগ করলো। কাজটা কি ঠিক করলো? এখন মনে হচ্ছে সে যেন একটা গোলমালের মধ্যে জড়িয়ে পড়েছে। তার ভয় ভয় করছে। রামুর সঙ্গে সে এখন কোথায় যাচ্ছে? পেছনে ওই 4টে ট্রাক, তাদের সঙ্গে আসছেই বা কেন? সৌম্যর মনে হচ্ছিল
তার এরকম চাকরি করার দরকার নেই। সে এখনই এদের সঙ্গ ছেড়ে পালাতে চায়। কিন্তু তা কি সম্ভব? রুস্তমজির হাত তো অনেক লম্বা। একবার সে নিজে সেই গুহার মধ্যে ঢুকেছে, সহজে কি তার মুক্তি মিলবে? ক্রমশ শহরের রাস্তাঘাট ছাড়িয়ে রামুর বুলেট ঢুকে পড়েছে গ্রাম এলাকায়। পিলিয়নে বসে চারপাশে তাকিয়ে দেখতে দেখতে সৌম্য বুঝল তারা কোনো একটা গ্রামের দিকে যাচ্ছে। এখন দুপাশে ধান জমি, সবুজ আমন ধানের ফলন এদিকে বেশ ভালোই হয়েছে। তবে যেমন মানুষের ওপর থেকে দেখে তার মনের ভেতরটা দেখা যায় না, তেমনই অল্প অল্প বাতাসে চিক্কুর কাটা এই ধানের রাশি দেখে কি বোঝা সম্ভব তাদের গোড়ায় মাজরা পোকা নিঃশব্দে এবং নিশ্চিন্তে বাসা বেঁধেছে কি না? কারণ জুলাই মাস প্রায় আসতে চলল, কিন্তু প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই এখনও। বৃষ্টি ভালো না হলে ধানের ফলন কি মরে যাবে না? দুপাশে ধান জমি, মাঝখান দিয়ে এবড়ো খেবড়ো মোরাম রাস্তাটা বেশ পুরনো। এখানে সেখানে গর্তগুলো মোরাম দিয়ে কিংবা আদলা ইট দিয়ে সেলাই করাও হয়নি। তার মানে এদিকের পঞ্চায়েতের এই রাস্তাটির প্রতি বিশেষ মনোযোগ নেই। তবে ভাঙাচোরা হলেও রাস্তাটা যথেষ্ট চওড়া, কারণ রামুর মোটর বাইকের পেছনে ইট পাথর ঘেঁষ আবর্জনা বোঝায় ট্রাকগুলো বেশ নির্বিঘ্নে আসছে। ঘর ঘর আওয়াজ হচ্ছে। সৌম্যর এক মুহূর্ত মনে হলো যে সে কোনো মিলিটারি অভিযানে চলেছে। আচ্ছা রামুদা, আমরা কোথায় যাচ্ছি? উত্তর নেই। বাইকের গতি আরও বেড়ে গেল। কোথায় যাচ্ছি আমরা জানতে পারি কি? সৌম্যর গলায় বোধহয় ফুটে উঠেছিল রাগ কিংবা ঔদ্ধত্য। বাইক হঠাৎ থেমে গেল। সৌম্য সামনের দিকে হুমড়ি খেতে খেতে কোনো রকমে নিজেকে সামলে নিল। বাইকে বসেই মুখ ফিরিয়ে রামু ঠান্ডার স্বরে জিজ্ঞেস করল, কিছু বলছিস? জানতে চাইছি আমরা কোথায় যাচ্ছি। রামু ঠান্ডা চোখে তাকালো। ঠান্ডা চোখ কীরকম সেটা বলা যাবে না। সৌম্যর মনে হলো এই রকম। পেছনে আগত ট্রাকগুলো থেমে গেছে, যেন এক অসহ্য সাসপেন্স। রুস্তমজির অর্ডারে চাকরি করতে হলে প্রশ্ন করা বারণ। এটা তোকে আর কতবার শেখাবো রে? কোথায় যাচ্ছি, কি কাজ করতে হবে সেটাও জানতে পারবো না? গেলেই দেখতে পাবি। এত চুলকুনি কেন? একটা অশ্রাব্য গালাগাল দিল রামু। সৌম্যর হঠাৎ মনে হলো সে বিদ্রোহে ফেটে পড়বে। চাই না তার চাকরি। এ তো চাকরি নয়, ইশাল্লাহ চক্রব্যূহ। মনে হচ্ছে আলটিমেটলি সে ফেঁসে যাবে। সৌম্যর হাইট 5 ফুট 8.5 ইঞ্চি। রামু বেঁটে বাঁটকুল, পেট মোটা, বাঞ্চত। একটা ঘুষি ঝেড়ে ওর নাকটা ফাটিয়ে সৌম্য এক্ষুনি ছুটে পালাতে পারে। কাছাকাছি নিশ্চয়ই রেল স্টেশন আছে। ট্রেন যাতায়াতের শব্দ কানে আসছে সৌম্যর। সে কি তাহলে তাই করবে? এই বাঁটকুলটাকে একটা ঘুষি ঝেড়ে পালাবে? মায়ের কাছে ফিরে যাবে? মানালির কাছে ফিরে যাবে? সব কথা খুলে বলবে দুজনকে। বুকটা হালকা হবে। মানালিকে আজ খুব চুমু খাবে। বলবে, তুমি চাকরি পেয়েছো, তাই আমার মনে হয়েছিল আমি বোধহয় হেরে গেছি। আমি আর পারবো না, কিছুই পারবো না। কোনো চাকরির পরীক্ষাতেই আমি আর সাকসেস পাবো না। চিরকাল আমাকে বেকার হয়ে বসে থাকতে হবে। তাই আমি রোজগারের সহজ রাস্তা খুঁজে নিয়েছিলাম। কিন্তু এই রাস্তা আমার নয় মানালি। আমি ভদ্রঘরের সন্তান। ভদ্রভাবে সামান্য একটা চাকরি পেয়ে তোমাকে বিয়ে করে মাকে নিয়ে সুখের সংসারের মধ্যে বাঁচতে চাই।
আমি নিজেকে এ কোথায় নিয়ে চলেছি? নরকের নোংরা পিচ্ছিল রাস্তায়। কোথায় যাচ্ছি না বললে আমি যাব না। সৌম্যর গলায় দৃঢ়তা। যাবি না? রামু যেন একটু অবাক হয়। এরকম প্রতিক্রিয়া সে যেন আশা করেনি এই ছোকরার কাছ থেকে। যাবি না? না, আমি ফিরে যাচ্ছি। চাকরির দরকার নেই আমার। বটে? আচ্ছা দাঁড়া। রামু হিপ পকেট থেকে মোবাইল বার করলো। একটু তফাতে গিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। কার সঙ্গে? গুড্ডুর সঙ্গে। দীর্ঘ 1 মিনিট কথা বলল রামু। কি বলছে শোনা যাচ্ছে না, তবে বেশ উত্তেজিত বোঝা যাচ্ছে। যত না কথা বলছে তার থেকে হাত পা নাড়ছে অনেক বেশি। তারপর কথা থেমে গেল। রামু মোবাইলটা পকেটে পুরে সামনের জমির আল দিয়ে একটু দূরে চলে যাচ্ছে। তার দিকে পেছন ফিরে পেছাব করতে লাগলো রামু। আর সেই সময় সৌম্যর মোবাইল বেজে উঠল। তাড়াতাড়ি যন্ত্রটা কানে ঠেকিয়ে সৌম্য বলল, হ্যালো। কি বলছিস রে খানকি বাচ্চা? চমকে উঠল সৌম্য। এরকম সম্বোধন সে আশা করেনি। গলাটাই বা কার? গুড্ডুর গলা তো নয়। তবে কি মীনাক্ষী রিয়েল এস্টেটে সেই দুধে অফিসার অভিক বলের? না, তাও তো নয়। অভিক স্যারের গলা এরকম নয়, একটু মিহি। এরকম কর্কশ আর তীক্ষ্ণ নয়। রুস্তমজি? না। তাহলে? আপনি কে কথা বলছেন? তোর বাপ। গালাগাল দিচ্ছেন কেন? এখন গালাগাল দিচ্ছি, এরপর পেটে দানা গুজে দেব বাপধন। কি বলেছিস রামুকে? ওর সঙ্গে তুই যাবি না? দেখুন, আপনি কে আমি জানি না, এরকমভাবে কেন কথা বলছেন তাও জানি না। তবে রুস্তমজি আমাকে চাকরির কথা বলেছিলেন। অভিক স্যার আমাকে চাকরিতে লেগে যেতে বলেছিলেন। কিন্তু চাকরি কি? কোথায় চাকরি? কিছুই বুঝতে পারছি না। আর এখনই বা কোথায় যাচ্ছি তাও বুঝতে পারছি না। তাই অনেক কথা বলেছিস শুয়োরের বাচ্চা। শোন, রুস্তমজির কাছে এসে তুই চাকরি চেয়েছিলি, উনি তোকে ডেকে আনেননি। এখন গুড্ডু, রামু এরাই তোর বস। চাকরি তুই পেয়ে গেছিস, আমাদের খাতায় তো নাম উঠে গেছে। এখন ওরা দুজন যেটা করতে বলবে সেটাই তোর চাকরি। আর তার বিনিময়ে তোকে খুশিও করে দেয়া হবে। কিন্তু আমাদের খাতায় একবার নাম উঠে গেলে তা তো আর কাটা যায় না বস। কাটা যায় যদি পৃথিবী থেকে তোর নাম কেটে যায়, বুঝেছিস? কোনো প্রশ্ন নয়। রামু যেখানে নিয়ে যাচ্ছে যাবি, যা করতে বলবে করবি। আর যদি বাগড়া দেখি তাহলে দানায় দানায় ঝাঁঝরা করে তোর বডি তোর মায়ের কাছে পৌঁছে যাবে, বুঝেছিস? ফোনটা যেন অতর্কিতে এসেছিল, তেমনই অতর্কিতে কেটে গেল। সৌম্য দাঁড়িয়ে আছে কিংকর্তব্য বিমূঢ়। গাছের পাতা যেমন বাতাসে কাঁপে সেরকম সেও ভেতরে ভেতরে কাঁপছে। তার চমক ভাঙল রামুর ডাকে। ফোনে ব্রহ্মজ্ঞান হয়েছে তো? এবার উঠে পড়ো, গাড়ি স্টার্ট দি। সত্যি সৌম্য বিনা বাক্যবায় পিলিয়নে উঠে বসল। রামু বাইকে স্টার্ট দিল। সেই সঙ্গে হাতের ইশারায় পেছনে 4টে ট্রাককেও অনুসরণ করতে বলল। আবার পেছনে ঘড়র ঘড়র আওয়াজ। কিছুক্ষণ বাদেই তারা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। দুপুরবেলা গ্রামের মানুষেরা বোধহয় শহরের মানুষদের মতোই বিশ্রামে থাকে। রাস্তার দুপাশে টালির চাল, টিনের চাল, খড়ে ছাওয়া বাড়িগুলোর দরজা জানলা বন্ধ। তবুও একটা মোটর বাইকের বিদঘুটে আওয়াজ আর 4টে ট্রাকের ঘড়র ঘড়র শব্দে অনেক বাড়ি থেকেই
ছেলে বুড়ো মহিলা বেরিয়ে এসেছে। তারা দেখছে গাড়িগুলোকে। রামু মোটর বাইক চুটিয়ে গ্রাম পেরিয়ে চলে এলো একটা দিঘির কাছে। বেশ বড় দিঘি, নিথর টলটলে কালো জল, দেখলেই দিঘির গভীরতা বোঝা যায়। ট্রাকগুলো দাঁড়িয়ে পড়ল সারি সারি। অফিস ছুটির পর সুদীপ খুব সহজভাবে বলে ফেলল, চলুন ম্যাডাম, আজ আমাদের বাড়ি আপনাকে নিয়ে যাব। আপনার বাড়ি? হঠাৎ কেন? কলিগের বাড়ি কলিগকে যেতে নেই তা নয়, তবে আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাবার ছিল। কেন? বয়ফ্রেন্ডকে কথা দেয়া আছে, সিনেমায় যাবেন। মানালি চমকে উঠল। বয়ফ্রেন্ড? সত্যি, সৌম্যর কথা সে প্রতি মুহূর্তে ভাবে, কিন্তু আজ 7 দিন হতে চলল তার সঙ্গে সৌম্যর কোনো যোগাযোগ নেই। সাক্ষাতে তো নয়ই, ফোনেও নয়। যখনই সৌম্যর মোবাইলে ফোন করেছে মানালি, তখনই সুইচ অফ। এর মানে কি? সৌম্য কি তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চায় না? এত দিনকার, মানে প্রায় 5 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক, কত স্বপ্ন দেখা দুজনে, কত প্রতিশ্রুতি, কত ভালোবাসার কথা, সব মিথ্যে হয়ে গেল সৌম্যর কাছে। কি অপরাধ মানালির? অপরাধ এটাই কি যে একটা ব্যাংকে চাকরির প্রতিযোগিতা পরীক্ষায় সে সফলতা পেয়েছে, সৌম্য পায়নি? এটা তো হতেই পারে, তাতে মানালির কি করার আছে? সৌম্যর মধ্যে যে একটা মেল সেভিনিজম কাজ করে তা মানালি আগে কেন বোঝেনি? কি হলো ম্যাডাম? আবার সরল হাসল সুদীপ। আপনার যদি অন্য এনগেজমেন্ট থাকে তাহলে আমি আপনাকে আটকাবো না। আজ আমার কোনো এনগেজমেন্ট নেই। তাহলে আমার আমন্ত্রণ গ্রহণ করলে আমি খুব খুশি হব। উপলক্ষটা কি? এমন কিছু নয়, মায়ের কাছে আপনার গল্প করেছিলাম। মা বলল, একদিন মেয়েটিকে আমাদের বাড়িতে নিয়ে আয় না, আলাপ করি। আসলে কি জানেন, বাবা মারা যাবার পর থেকেই মা একেবারে একা হয়ে গেছেন। আমার বাবা সরকারি অফিসের কর্মচারী ছিলেন। অবসর নেবার পর কোথাও যেতেন না, শুধু মাকে নিয়ে সারা দিন কাটাতেন। বই পড়তে খুব ভালোবাসতেন বাবা, শুধু নিজে পড়লে হবে না, প্রিয় বইগুলো মাকেও পড়ে শোনাতেন। আমি অফিস থেকে বাড়ি ফিরে সন্ধেবেলা দেখেছি বাবা মাকে হয়তো পড়ে শোনাচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর রহস্য উপন্যাস, কিংবা গল্পগুচ্ছ থেকে কোনো ছোট গল্প। এমনকি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাও আমি মাকে পড়ে শোনাতে দেখেছি বাবাকে। কবিতা? আপনার বাবা আপনার মাকে কবিতা শোনাতেন? তাও আবার আধুনিক কবিতা? ওসব তো আমার মাথায় কিচ্ছু ঢোকে না। সৌম্য তো আধুনিক কবিতাকে বলে ডিসেপটিভ জাগলারিয়া অফ আনকমন ওয়ার্ডস। সৌম্যকে? সুদীপ জিজ্ঞাসা করল। ওই যে আমার বয়ফ্রেন্ড, স্বাভাবিকভাবে হেসে মানালি জানালো। তবে সে আমাকে ইদানিং কষ্ট দিচ্ছে খুব। সুদীপ প্রসঙ্গটা এড়িয়ে গেল, বরং খুব উৎসাহের সঙ্গে বলতে লাগলো, আধুনিক কবিতা মানে রবীন্দ্রনাথের পর থেকে একেবারে হাল আমলের কবিতার কথা বলছেন তো? আমি তো ওই কবিতা খুব পড়ি। আমার প্রিয় কবি কে শুনবেন? জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী, কালীকৃষ্ণ গুহ, মল্লিকা সেনগুপ্ত, পিনাকি ঠাকুর, শ্রীজাত। জীবনানন্দ দাশ এবং সুনীল গাঙ্গুলি ছাড়া আর কারো নামই শুনিনি। এদের কবিতা পড়বেন, আপনার মন ভালো হয়ে যাবে। জানেন, আমার বাবা মাকে এদের কবিতা পড়ে শোনাতেন, মাও খুব মন দিয়ে শুনতেন। দুজনের কাউকে আমি টিভি সিরিয়াল দেখতে দেখিনি,
টিভি খুলতেন শুধু খবর শোনার জন্য। আর একটা ব্যাপারে ওরা দুজন খুব পছন্দ করতেন। কি? গ্রুপ থিয়েটার দেখতে। বাবা কিংবা মায়ের কথা মতো আমি ওদের দুজনের জন্য টিকিট কেটে আনতাম। কখনো একাডেমি অফ ফাইন আর্টস, কখনো মধুসূদন মঞ্চ, কখনো গিরিশ মঞ্চ, কখনো তপন থিয়েটার। আমাদের বাড়ি যেহেতু টালিগঞ্জে, মেট্রো ট্রেনের যোগাযোগ খুব ভালো, সুতরাং ওদের যাতায়াতের কোনো অসুবিধেই হতো না। আপনার বাবা মাকে তো রীতিমতো বুদ্ধিজীবী বলা যায়। তা জানি না, ওই শব্দটা আমি চট করে ব্যবহার করতে চাই না। তবে ওরা দুজনে এক ধরনের উন্নত সাংস্কৃতিক জীবনযাপন করতে চাইতেন, এটা বুঝেছি। আপনার বাবা কবে চলে গেলেন? আজ থেকে 5 বছর আগে। তারপর থেকেই মা ভীষণ একা। সুদীপ বিষণ্ণ স্বরে বলল। ব্যাংক থেকে বেরিয়ে ওরা ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিল। সন্ধে প্রায় আগত, আকাশের রং বোঝা যাচ্ছে না। আধো অন্ধকারে সমুদ্রের মতো মনে হচ্ছে। সামনের প্রশস্ত রাজপথ দিয়ে গাড়ির পর গাড়ি ছুটে যাচ্ছে। অল্প দূরে একটা মল ঝলমল করছে আলোয়। রঙিন জামাকাপড় পরনে মানুষের ভিড় সেখানে। মানালি বলল, আপনার বাবার কি হয়েছিল? সুদীপ মানালির দিকে ফিরে কীরকম বিষণ্ণ হাসল। রাস্তায় এত কথা বলা যাবে না, চলুন। আর আপত্তি করবেন না, আজ আমাদের বাড়ি চলুন। একটা বিশেষ কারণ আছে তাই বলছি। কি বিশেষ কারণ? গেলেই বুঝতে পারবেন। তাহলে বাড়িতে একবার ফোনে জানিয়ে দিতে হয়। আমার বাবাও তো রিটায়ার্ড। দুই বুড়ো বুড়ি আমি কখন ফিরবো তার অপেক্ষায় থাকে। ওদের জানিয়ে দিই। আমার ফিরতে একটু দেরি হবে। ফোনটা করে নিল মানালি। ইতিমধ্যে সুদীপ একটা ট্যাক্সি ধরে নিয়েছে। ট্যাক্সির পেছনের দরজা খুলে ধরল সুদীপ। কাঁধের লেদার ব্যাগটা সামলে মানালি উঠে গেল ট্যাক্সিতে। দরজা বন্ধ করে দিল সুদীপ। নিজে উঠে বসল চালকের পাশে সামনের আসনে। সুদীপের এই আচরণ ভালো লাগলো মানালির। অকারণে গায়ে পড়া ভাব নেই। ইচ্ছে করলেই সে পেছনের আসনে মানালির পাশে বসতে পারত। সেটাই হয়তো স্বাভাবিক ছিল। কিন্তু এখন সুদীপ যেটা করল সেটা হলো পুরুষালী ভদ্রতা। টালিগঞ্জ স্টেশনের নতুন নাম মহানায়ক উত্তম কুমার। স্টেশন থেকে বেরিয়ে সাবওয়ে ধরে বিপরীত দিকের রাস্তায় যেতে হলো। তারপর একটা বাইলেন ধরে কিছুটা হাঁটলেই সুদীপের দোতলা বাড়ি। দরজার পাশে সাদা পাথরের চৌকো ফলক, তাতে নাম আর চৌধুরী। সেদিকে তাকিয়েছিল মানালি। সুদীপ হেসে জানালো, আমার বাবার নাম রাজদীপ চৌধুরী, সংক্ষেপে আর। কিন্তু সুদীপের মায়ের নাম ওই ফলকে উল্লিখিত নয় কেন? এই প্রশ্নটা হঠাৎ মনে এলো মানালির। সেটা থাকা উচিত ছিল নাকি? সুদীপের মুখে এতক্ষণ সুদীপের বাবা যে পরিচয় পেয়েছে মানালি, তাতে তাকে একটু অন্যরকমই মনে হয়। তাহলে বাড়ির নাম ফলকে ভদ্রলোক শুধু নিজের নাম সগৌরবে ঘোষণা করে গেছেন কেন? নিজের স্ত্রীর নামটাও তো ওখানে থাকতে পারত। নাকি এখানেই সেই মেল সাভিনিজম? এইসব ছোটোখাটো বিষয়গুলো নজরে পড়ে যায় মানালির এবং তাকে খুব পীড়া দেয়। ডোরবেলের শব্দে দরজা খুলল একজন বিধবা মহিলা। দরজা হাট করে খুলে সরে দাঁড়ালো। আমাদের ছায়াপেশি অনেক দিন আমাদের বাড়িতে আছেন, আমাদের আত্মীয়ের মতো হয়ে গেছেন। আমরা একসঙ্গে কাজ করি। মানালি মিত্র। মানালি নমস্কার জানালো। বেশ জড়সড় হয়ে ছায়াপেশিও নমস্কার জানালেন। চলুন দোতলায়।
সুদীপ সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পুরনো বাড়িতে যেমন হয়, লাল সিঁড়ি, দোতলা। মনে হলো দোতলায় দুটি ঘর। সিঁড়ি দিয়ে উঠেই সামনের ঘরটিতে মানালিকে নিয়ে এলো সুদীপ। লাল মেঝে, সারা মেঝে জুড়ে ফরাস পাতা। ঘরে আর কোনো আসবাব নেই। ঘরের ও প্রান্তে একটা চেয়ারের ওপর ধপধপে সাদা তোয়ালের আবরণ। সেই চেয়ারের পেছনের দিকে হেলানো একটা মাঝারি আকারের ফটোগ্রাফ। ফটোগ্রাফটির গলায় দুটি রজনীগন্ধার মালা, একজন পুরুষের ছবি। ইনি যে স্বর্গত রাজদীপ চৌধুরী তা বুঝতে অসুবিধে হলো না মানালির। খুবই রূপবান ছিলেন ভদ্রলোক, তা ফটো দেখলেই বোঝা যায়। সারা ঘরে স্নিগ্ধ ধূপের সুরভি। ফটোর সামনে কালো পাড় শাড়ি পরে বসেছিলেন এক মহিলা। সুদীপ বলল, মা, এই দেখো কাকে এনেছি। মহিলা মুখ ফেরালেন। ফর্সা তীক্ষ্ণ নাসা, তবে চোখ দুটি ক্ষুদ্রকায়। মাথায় কাঁচা পাকা চুল, সুশ্রী মুখ, বয়সের ছাপ। মানালির দিকে তাকিয়ে মহিলা বললেন, আপনি সুদীপের সঙ্গে কাজ করেন? আসুন ভাই, বসুন। মানালি বলল, নমস্কার মাসিমা, কিন্তু আপনি তো আমার মায়ের মতো। আমাকে আপনি বলছেন কেন? ঠিক আছে মা, তুমিই বলবো, বসো। সুদীপ বলল, নিশ্চয়ই বুঝতে পারছেন আজ বাবার মৃত্যুবার্ষিকী। সেই দিনটাকে আমরা এভাবে পালন করি। সুদীপের মা বললেন, তোমার মতো বয়সেই একজন বিবাহিতা মেয়েকে অপমান, লাঞ্ছনা এবং হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচাতে উনি প্রাণ দিয়েছিলেন। তাই ওকে আমরা দুজনে, আমি আর আমার খোকা, অন্তত একজন বড় মানুষ বলে মনে করি। ওর মৃত্যুদিনে সেই বড় মানুষটাকে আর কিভাবে সম্মান জানাবো? আমরা দুজনে, দুজনে কেন, তিনজনে, ছায়াও তো আমাদের পরিবারের একজনই হয়ে গেছে। আমরা ওর ওই ফটোর সামনে হাত জোর করে চুপ করে বসে থাকি আর ওকে স্মরণ করি। আমার খোকার একটা গুণ হয়তো তুমি জানো না মা, ওর গানের গলা খুব ভালো, বিশেষত রবীন্দ্রনাথের গান ও খুব ভালো গায়। না, ওর কোনো উচ্চাসা নেই। অনেকবার বলেছি ওকে গান নিয়ে ভালোভাবে চর্চা করতে। ও শুধু বলে, না মা, আমি প্রকাশ্যে গায়ক হতে চাই না, আমি মনের আনন্দে গান গাই। খোকা ওর বাবার এই মৃত্যুর দিনটিতে একটু গান গায়, আমরা ওকে স্মরণ করি। মনে হয় যেন উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কদিন ধরে খোকা বলছিল তোমাকেও এই দিনে বাড়িতে আনবে। ও আমাকে তোমার সম্বন্ধে অনেক কথা বলেছে। তুমি নাকি খুব ভদ্র, খুব মার্জিত স্বভাব তোমার, কর্তব্যজ্ঞান খুব প্রখর। ও তোমার সঙ্গে মিশে খুব আনন্দ পায়। তো আমি তোমাকে এই দিনে আমাদের বাড়ি আনতে ওকেই বলেছি। মা হাসলেন। মানালি সুদীপের দিকে তাকিয়ে বলল, আপনি যে মায়ের কাছে আমার এত প্রশংসা করেন তা আমাকে বলেননি তো। আর অত প্রশংসার যোগ্য কি আমি সত্যি? সুদীপের মুখটা লাজুক হয়ে গেছে। সে অল্প হেসে বলল, আপনার সম্বন্ধে আমার যা মনে হয়েছে তাই মাকে বলেছি। আপনি কি রাগ করলেন? মানালির মুখ লজ্জায় রাঙা। সে কিছু বলল না, মুখে তার সুন্দর হাসিটা ভাসিয়ে রাখল। মা বললেন, এবার গান শুরু কর খোকা। ফরাসের ওপর সবাই ছড়িয়ে বসে আছে, সারা ঘর ধূপের গন্ধে মোমো করছে। মানালি খুব জানতে ইচ্ছে করছিল সুদীপের বাবার মৃত্যু হয়েছিল কিভাবে। কোনো বিবাহিত মেয়েকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সুদীপকে সে আজই জিজ্ঞেস করবে। ইতিমধ্যে সুদীপ গান ধরেছে খালি গলায়।
উদাত্ত এবং পুরুষালী তার গলা। এত ভালো গান গায় সুদীপ। তাঁর এই গুণের কথা মানালি কিছু জানেই না। সুদীপ গাইছে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। পবিত্র দুঃখ এবং কান্নার এক অসহ্য অনুভূতি মানালির বুকের ভেতরে উথলে উঠছে। আর ঠিক সেই মুহূর্তে তার সৌম্যর কথাই কেন মনে পড়ল। কোথায় আছে সৌম্য? কোথায়? কেন সে দেখা করছে না আমার সঙ্গে? সৌম্য, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? আমি তো তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না সৌম্য, আর কাউকে কোনো দিন না। ঘণ্টাখানেক বাবার ছবির সামনে বসে সুদীপ 5টা গান গাইল। সত্যিই সুদীপ ভালো গায়ক, নিখুঁত তার তাল জ্ঞান। তার গান মুগ্ধ করে শ্রোতাদের। তারপর মা বললেন, সবাই চলো, এবার আমরা চা খাবো। মানালি অফিস থেকে প্রথম আজ আমাদের বাড়িতে এসেছে, ওকে কিছু খেতে দেওয়াও তো উচিত। মানালি বলল, না মাসিমা, আজ এখানে এসে খুব ভালো লাগলো আমার। সম্পূর্ণ অন্য ধরনের এক অভিজ্ঞতা। সুদীপের গান শুনে সত্যি মনটা ভরে গেল। ওর যে এত বড় গুণ আছে, এখানে আজ এই দিনে না আসলে বুঝতেই পারতাম না। কিন্তু আজ আমি যাই মাসিমা, অন্য একদিন এসে অনেকক্ষণ গল্প করে যাব। তা কি হয়? মা বললেন, ঠিক আছে, তোমরা দুজনে ছাতে যাও। ছায়া, একটা বেতের টেবিল আর 2টো চেয়ার দিয়ে আসো। আমি চা আর সামান্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি। আজ প্রথম এলে আমাদের বাড়িতে, মুখে কিছু না দিয়ে কি যেতে আছে? সুদীপ বলল, আমার বাবা কিভাবে পৃথিবী ছাড়লেন সেই মর্মান্তিক কাহিনী শুনবেন না? মা বললেন, আজ আর সেই দিনটার কথা ওকে শোনাস না খোকা, ওর খারাপ লাগতে পারে। মানালি সঙ্গে সঙ্গে বলল, না মাসিমা, আজই আমি শুনতে চাই সেই ঘটনার কথা। ঠিক আছে, আমরা ছাতেই যাচ্ছি। আপনি চা পাঠিয়ে দিন, তবে আজ ঘণ্টাখানেকের বেশি আমি থাকবো না। ঠিক আছে মা, তাই থেকো। ছায়া, এদিকে শোনো। মা ছায়াকে নিয়ে কিচেনের দিকে চলে গেলেন। ছাতে উঠে এলো ওরা দুজন। খানিক বাদে ছায়াদি 2টো হালকা চেয়ার আর বেতের একটা সুন্দর ছোট সেন্টার টেবিল রেখে গেল। কতদিন এরকম কোনো বাড়ির ছাতে ওঠেনি মানালি। সে তো থাকে বহুতল বাড়ির 4তলার ছোট একটা ফ্ল্যাটে। কলকাতার পুরনো বাড়ির ছাতে উঠতে যে কত ভালো লাগে, তা যেন অনেক দিন বাদে আবিষ্কার করলো মানালি। বিশাল নীল আকাশ, ছেঁড়া ছেঁড়া তুলো মেঘ, আধভাঙা চাঁদ, অল্প অল্প বাতাস, দূর থেকে যানবাহনের শব্দ অস্পষ্টভাবে কানে আসছে। কোথায় যেন হরিনাম সংকীর্তন হচ্ছে, তাও এসে পৌঁছচ্ছে কানে। ছাতে উঠলে বিশাল আকাশের নিচে নিজেকে কীরকম ক্ষুদ্র মনে হয়, রহস্যময় মনে হয় জীবন। ছায়া দিয়ে একটা বড় প্লেটে কিছু মিষ্টি আর নোনতা রেখে গেছে, আর দুজনের জন্য কাপ প্লেটে চা। সুদীপ বলল, আমাদের পাড়ায় একটা মিষ্টির দোকান আছে, অবাঙালিদের। তারা খুব ভালো কাজু বরফি তৈরি করে আর ধোকলা। মা সেসবই পাঠিয়েছেন, আশা করি আপনি খাবেন। বনিতা না করে মানালি বলল, আপনার মাকে আমার খুব ভালো লেগেছে, একেবারেই নিজের মায়ের মতো। যে 2টো খাবারের নাম বললেন, দুটোই আমার প্রিয়, আমি সব খাবো। এবার খেতে খেতে শুনি আপনার বাবার কথা। চায়ের কাপে চুমুক দিয়ে সুদীপ বলল, হ্যাঁ বলছি, সেই কাহিনী। একটু যেন ভাবছিল সুদীপ, তারপর বলতে শুরু করলো, আমাদের বাড়ির পাশেই একতলা একটা বাড়ি
বরাবর ও বাড়িতে ভাড়াটেরা থাকে। এখন অবশ্য বাড়িটা ফাঁকা এবং তালা বন্ধ। আজ থেকে 5 বছর আগের কথা বলছি। বাড়িটা বেশ কিছুদিন ফাঁকাই পড়েছিল। ভাড়াটিয়াদের আকর্ষণ করার জন্য বাড়ির সামনের দরজায় ঝুলত টু লেট বিজ্ঞাপন। একদিন দেখা গেল ওই বাড়িতে নতুন ভাড়াটে এলো। এমন কিছু বড় ফ্যামিলি নয়। পাশের বাড়ি যেহেতু আমাদের সবই নজরে আসতো। পরিবারের মাঝবয়সী কর্তা, তাঁর স্ত্রী, তাদের ছেলে ও তার স্ত্রী। যুবক ও তার স্ত্রীকে আমি দেখেছি। যুবকের বয়স আমার মতনই মনে হয়, আর স্ত্রীর বয়স, যদিও মেয়েদের বয়স বোঝা যায় না, তবুও বলছি 22-23-এর বেশি নয়। হয়তো আমি অফিস থেকে ফিরছি, ওরা দুজনেও রিক্সা থেকে নেমে বাড়ির সামনে এসে থামল। যুবক বেশ হ্যান্ডসাম, মেয়েটিও চটকদার। আমার মায়ের প্রতিবেশীদের সঙ্গে আলাপ করা অভ্যেস। অনেকবার তিনি নানাভাবে ও বাড়ির বয়স্কা মহিলার সঙ্গে আলাপ করতে গেছেন, কিন্তু তেমন সাড়া পাননি। সবচেয়ে আশ্চর্যের, পাশের বাড়ির দরজা তো বটেই, বাইরের দিকের দরজাগুলোও বন্ধ থাকতো। ওরা আসা 7 দিনের মধ্যেই এমন সব কাণ্ড কারখানা ঘটতে লাগলো, আমরা বেশ ভয় পেতে শুরু করলাম। কীরকম? মানালি জিজ্ঞাসা করল। ইতিমধ্যে চা পর্ব শেষ। চায় দিয়ে এসে বড় ট্রেতে প্লেট, চায়ের কাপ, ডিশ সব নিয়ে গেল। সুদীপ জিজ্ঞাসা করল, মা কিছু খেয়েছেন গো ছায়ামাসি? হ্যাঁ, সামান্য কিছু মুখে দিয়ে চা খেয়েছেন, এখন একটু বিশ্রাম নিচ্ছেন। তারপর যা বলছিলেন, মানালি সূত্র ধরিয়ে দিল। হ্যাঁ, রাত একটু গভীর হলেই ও বাড়ি থেকে চেঁচামেচি চিৎকার শোনা যেত। চেঁচামেচি চিৎকার? হ্যাঁ, মনে হতো ছেলের বউয়ের ওপর ওরা সবাই মিলে খুব হম্বিতম্বি অত্যাচার চালাতো। কারণ মেয়েটি যে চিৎকার করে কান্নাকাটি করত তা আমরা বুঝতে পারতাম। বাবা বলতেন, বেচারি মেয়েটির কথা ভাবলে কষ্ট হয়। আমার ধারণা ওর ওপর ওর শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাই মিলে একসঙ্গে অত্যাচার চালাচ্ছে। কিন্তু কেন কেন মেয়েটির ওপর এভাবে অত্যাচার করা হতো? প্রথমে সেটা আমরা বুঝতে পারতাম না, কিন্তু একদিন সব প্রকাশ হয়ে গেল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। রবিবার, অফিসে যেতে হয়নি, সারাদিন বাড়িতেই ছিলাম। শ্রাবণ মাস ছিল, ঝিরঝির বৃষ্টি পড়ছিল সারা দিন। রাত 10টা নাগাদ আমরা একসঙ্গে বসে ডিনার সারলাম। সবে খেতে বসেছি, এমন সময় ডোরবেল বেজে উঠল, খুব জোরে জোরে, এক টানা। বাবা বলেছিলেন, এত রাতে এভাবে কে বেল বাজাচ্ছে? মা ভয় পেয়ে বলেছিলেন, ভালোভাবে জিজ্ঞাসা না করে দরজা খুলো না। কে বা কারা, কী উদ্দেশ্য নিয়ে বাড়িতে চড়াও হয়েছে কে বলতে পারে? ডোরবেল বেজে যাচ্ছিল এক টানা, তার সঙ্গে শোনা গেল নারী কণ্ঠের আর্তনাদ, দরজাটা খুলুন প্লিজ, ওদের হাত থেকে আমাকে বাঁচান। নারী কণ্ঠ। সকলে চমকে উঠেছিলাম। বাবা আমাকে ইশারা করেছিলেন। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। দেখলাম পাশের বাড়ির পুত্রবধূ আলুথালু অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলতে হলো না, দরজা খোলা পেয়ে সে নিজেই আমাদের বাড়ির মধ্যে ঢুকে এলো। দেখে মনে হয় খুব ভয় পেয়েছে। ফর্সা মুখ, রক্তবর্ণ, মাথার চুল ঝিরঝির বৃষ্টিতে ভিজে গেছে। ভীত হরিণীর মতো লাগছিল মেয়েটিকে। বাবা খাবার টেবিল থেকে উঠে এসে জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে মা তোমার? তুমি এত ভয় পেয়েছো কেন? মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, আমার শ্বশুর, শাশুড়ি আর আমার স্বামী আমাকে আগুনে পুড়িয়ে মারতে চাইছে। আমি বুঝতে পেরেছি, শুনতে পেয়েছি ওদের কথাবার্তা।
তাই আমি আশ্রয় চাইছি আপনাদের কাছে। আজকের রাতটা এ বাড়িতে থাকতে দিন। আগামীকালই আমি যেমন আছি এভাবেই আমার বাপের বাড়ি চলে যাব। তোমার বাপের বাড়ি কোথায় মা? জিজ্ঞেস করলেন মা। হালি শহরে। মুখে আঁচল চাপা দিয়ে মেয়েটি কাঁদছিল। কিন্তু কেন তোমাদের বাড়িতে রোজ গণ্ডগোল হয়? কেন ওরা তোমাকে পুড়িয়ে মারতে চাইছিল? তার কারণ কিছু আছে? জিজ্ঞাসা করলেন বাবা। বুঝতে পারছেন না? বোন, টাকা। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার। যদিও আমি এক মেয়ে, কিন্তু কত আর বাবা সঞ্চয় হতে পারে? তাও জমি বিক্রি করে, ধার করে ওদের অনেক চাহিদা মিটিয়েছে বাবা। বিয়ে দিয়েছেন পার্থর সঙ্গে। তার একটাই কারণ, পার্থ কম্পিউটার ইঞ্জিনিয়ার। সল্টলেকের সেক্টর 5-এ একটা বড় কোম্পানিতে কাজ করে। কিন্তু বিয়ের পরই পার্থ দাবি করে বসলো আরও 1,00,000 টাকা। সে নাকি কি একটা কোর্স করবে, সেজন্য টাকা দরকার। কিন্তু বাবা আমার বিয়ে দেবার পর প্রায় নিঃস্ব। 1,00,000 টাকা কোথা থেকে পাবে বলুন তো? গতকাল আমি বলে দিয়েছিলাম বাবার পক্ষে 1,00,000 টাকা দেওয়া সম্ভব নয়। পার্থর যদি তেমন দরকার থাকে, সে ব্যাংক থেকে টাকাটা ঋণ হিসেবে নিতে পারে। তারপর থেকে ওরা আজ সারা দিন আমার সঙ্গে কথা বলেনি, আমাকে খেতেও দেয়নি। একটা ঘরে দরজা বন্ধ করে শুধু পরামর্শ করছিল। আমি বন্ধ দরজাতে কান পেতে শুনেছি ওরা আজ রাতে আমাকে পুড়িয়ে মারবে। তারপর সেটা আত্মহত্যা বলে পুলিশের কাছে প্রমাণ করতে চাইবে। বাবা বললেন, কী সর্বনাশ! এত বড় অত্যাচার চলেছে ওই মেয়েটার ওপর। লোকাল থানায় তো খবর দেওয়া দরকার। হঠাৎ আমাদের দরজায় আবার বেল বেজে উঠল। দরজা খুলে দেখা গেল দুজন, একজন বয়স্ক আর একজন আমার বয়সী। বয়স্ক লোকটি চোখ লাল করে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আবার তুমি পাগলামি শুরু করেছ? তোমার জন্য ভদ্র সমাজে মুখ দেখাতে পারবো না দেখছি। তারপর বাবার দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, কিছু মনে করবেন না দাদা, আমার পুত্রবধূর মাথাটা একটু খারাপ। সবে ওদের বিয়ে হয়েছে। কি করব বলুন? সবই অদৃষ্টের খেলা। বিয়ের আগেই বুঝতেও পারিনি মেয়েটার মাথার দোষ আছে। সব লুকিয়ে ওর বাবা মা আমাদের সঙ্গে মেয়েকে গছিয়েছে। তার জন্য বাড়িতে অশান্তির শেষ নেই। প্রায় ওর পাগলামি মাথা চাড়া দেয়, আর তখন আমাদের বাড়িতে যে কী ঝামেলা শুরু হয়। আর যুবক যার নাম পার্থ, সেই মেয়েটির স্বামী বেশ মিহি গলায় বলল, অতসী, বাড়ি চলো। কী পাগলামি করছো এত রাতে? ওদের বাড়িতে এসে ডিস্টার্ব করছো, এটা অন্যায়। ওদের কথা বিশ্বাস করবেন না। অতসী আমার বাবার মুখের দিকে তাকিয়ে বলেছিল, সব মিথ্যে কথা। আমাকে বাড়ি নিয়ে যেতে পারলে আজ ওরা আর ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। তারপর সেটা এমনভাবে প্রমাণ করবে যে আমি আত্মহত্যা করেছি। বিশ্বাস করুন প্লিজ, আপনারা আমাকে বিশ্বাস করুন। অতসী এবার কান্নায় ভেঙে পড়েছিল। অতসীর শ্বশুর আবার কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আমার বাবা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। বললেন, আপনাদের কথা আমি বিশ্বাস করছি না। কেউ একেবারে বিপন্ন না হলে এরকমভাবে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে আসে না। আপনারা ওকে নিয়ে যেতে পারবেন না। আমি আজই রাতে বৌমাকে নিয়ে লোকাল থানায় যাব। সেখানে একটা ডায়েরি করুকো। আমার কাছে যখন আশ্রয় চাইতে এসেছে, ওকে রক্ষা করা আমার কর্তব্য। আর একটা কথা, ওর কথা শুনে আমার একবারও মনে হচ্ছে না ও অপ্রকৃতস্থ। এরপর প্রচুর বাদানুবাদ শুরু হয়ে গেল, যাকে এক প্রকার ঝগড়াই বলা যায়।
আমিও বাবার পক্ষ নিলাম। শেষকালে অতসীর শ্বশুর ও তার হাজব্যান্ড পার্থ পালিয়ে গেল। যাবার সময় অতসীকে শাসিয়ে গেল। সে শ্বশুরবাড়ির মুখ পুড়িয়েছে, আর কোনো দিন তার শ্বশুরবাড়িতে জায়গা হবে না।